আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের ডোনাল্ড ট্রাম্প বলছেন আলোচনায় বসতে, আর তার ঠিক জবাবেই পূর্ব উপকূল থেকে আকাশ চিরে বিধ্বংসী 10টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল কিম জং উন। do have a good relationship with Kim Jong-un. ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে ফেরার স্বপ্নে বিভোর হয়ে উত্তর কোরিয়ার সাথে একটি ঐতিহাসিক শান্তি বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন, ঠিক তখনই প্রশান্ত মহাসাগরের বুকে ঘটল এই অভাবনীয় ঘটনা। ট্রাম্পের সে শান্তি প্রস্তাবের জবাবে উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কোনো কূটনৈতিক চিঠি পাঠালেন না, বরং পাঠালেন তার মিসাইলের বারুদ। বিশ্ববাসী অবাক হয়ে দেখল ট্রাম্পের ডাকে সাড়া দেয়া তো দূরের কথা, উল্টো তাকে চরম অপমান করে বসল পিয়ং ইয়ং। আর পেন্টাগনের ঘুম হারাম করা সবচেয়ে বড় সত্যটি হল, কিম জং উনের এই চরম সাহসের পেছনে কোনো সাধারণ সমীকরণ নেই, বরং তার পেছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে পরাশক্তি চীন ও রাশিয়ার বিশাল ছায়া। পশ্চিমা বিশ্ব আজ আতঙ্কের সাথে আবিষ্কার করছে যে উত্তর কোরিয়া এখন আর একা নয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো নেতার শান্তি প্রস্তাবের জবাবে কেন হঠাৎ এতগুলো মিসাইল ছুড়ে চরম সামরিক হুঙ্কার দিল উত্তর কোরিয়া? মুখে শান্তির কথা বলে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া মিলে উলচি ফ্রিডম শিল্ড নামে যে বিশাল সামরিক মহড়া চালাচ্ছে, পিয়ংইয়ং কিভাবে তার দ্বিমুখী মুখোশ খুলে দিল? কিম জং উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো জং ট্রাম্পের প্রস্তাবকে ছুঁড়ে ফেলে যে কড়া বার্তা দিলেন, ভূরাজনীতিতে তার আসল অর্থ কী? আর সবচেয়ে বড় প্রশ্ন, পর্দার আড়ালে রাশিয়া ও চীনের সাথে কিমের এই নতুন সামরিক সখ্যতা কি শেষ পর্যন্ত আমেরিকাকে বাধ্য করবে উত্তর কোরিয়াকে একটি স্বীকৃত পারমাণবিক রাষ্ট্র হিসেবে মেনে নিতে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং বিশ্ব রাজনীতির এই চরম ক্ষমতার পালাবদল বুঝতে ভিডিওটিতে এখনই লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন রহস্যের গভীরে প্রবেশ করি। শুরু করা যাক কূটনৈতিক চর বা ডিপ্লোম্যাটিক স্ল্যাব দিয়ে, যা কিম জং উনের বোন কিম ইয়ো জং সরাসরি ট্রাম্পের গালে বসিয়ে দিয়েছেন। ট্রাম্প ভেবেছিলেন কিমের সাথে তার যে ব্যক্তিগত ভালো সম্পর্ক রয়েছে সেটি দিয়ে তিনি উত্তর কোরিয়াকে আমেরিকার শর্তে রাজি করাবেন এবং আসন্ন নির্বাচনের আগে নিজেকে একজন গ্লোবাল পিস মেকার বা শান্তি স্থাপক হিসেবে প্রমাণ করবেন। কিন্তু কিম ইয়ো জং অত্যন্ত ঠান্ডা মাথায় ট্রাম্পের এ আশার গুড়ে বালি ঢেলে দিয়েছেন। তিনি তার বিবৃতিতে অত্যন্ত নিখুঁতভাবে একটি বিশ্বের পার্থক্য বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের দুই নেতার ব্যক্তিগত সম্পর্ক চমৎকার হতে পারে, কিন্তু মার্কিন সামরিক মহড়া এবং আমেরিকার শত্রুতামূলক নীতি যতক্ষণ অব্যাহত থাকবে ততক্ষণ কোনো নতুন আলোচনা ফলপ্রসূ হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। এই একটিমাত্র বাক্য আক্ষরিক অর্থেই পেন্টাগন এবং হোয়াইট হাউসের দ্বিমুখী নীতিকে বিশ্বের সামনে উলঙ্গ করে দিয়েছে। এর মানে হলো, আমেরিকা একদিকে ট্রাম্পের মুখ দিয়ে শান্তির পায়রা ওড়াচ্ছে, আবার অন্যদিকে ঠিক একই সময়ে দক্ষিণ কোরিয়ার সাথে মিলে কোরীয় উপদ্বীপে উলচি ফ্রিডম শিল্ড বা ইউএফএস নামের এক বিশাল আগ্রাসী সামরিক মহড়া চালাচ্ছে। কিম ইয়ো জং স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমেরিকা মহড়ার আকার কিছুটা কমালেও এর আসল আগ্রাসী চরিত্র একটুও বদলায়নি। এক হাতে বন্দুক আর অন্য হাতে শান্তির ফুল নিয়ে যে কূটনীতি হয় না, সেটি আমেরিকা আর ট্রাম্পের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পিয়ং ইয়ং। আর শুধু কথার কড়া জবাব দিয়েই শান্ত থাকেনি উত্তর কোরিয়া। কথায় আছে, অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস। কিম জং উন ঠিক সেটাই করেছেন। আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার ওই আগ্রাসী সামরিক মহড়ার সরাসরি প্রতিবাদ হিসেবে তারা পূর্ব উপকূলের দিকে ছুড়েছে প্রায় 10টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল। দর্শক, একটু ভালোভাবে খেয়াল করুন, যে কোনো দেশের সামরিক প্রোটোকলে একসাথে 10টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া কোনো সাধারণ ঘটনা নয়। এটি একটি পরিষ্কার শো অফ ফোর্স বা শক্তির চরম মহড়া। এই মিসাইলগুলো ছোড়ার মাধ্যমে কিম জং উন ট্রাম্প এবং বাইডেন প্রশাসনকে একটি পরিষ্কার বার্তা দিয়েছিলেন, তোমরা যদি আমাদের বাড়ির সামনে যুদ্ধজাহাজ আর বোমারু বিমান নিয়ে মহড়া চালাতে পারো, তবে আমরাও আমাদের মিসাইল পাওয়ারফুল দেখাতে প্রস্তুত। উত্তর কোরিয়া প্রমাণ করে দিয়েছে যে তারা এখন আর আমেরিকার কোনো ফাঁকা হুমকিতে ভয় পায় না।
বরং তারা নিজেদের শর্তে যুক্তরাষ্ট্রকে চাপে রাখার কৌশল রপ্ত করে ফেলেছে। ট্রাম্প ভেবেছিলেন তিনি ডাকলেই কিম ছুটে আসবেন, কিন্তু কিম তাকে 10টি মিসাইলের ধোঁয়া উপহার দিলেন। এখন জিওপলিটিক্সের সবচেয়ে বড় প্রশ্ন হল 2018 বা 2019 সালের সেই উত্তর কোরিয়া আর আজকের এই 2024 সালের উত্তর কোরিয়ার মধ্যে ঠিক কী পার্থক্য তৈরি হয়েছে, যার কারণে তারা ট্রাম্পের মতো নেতার প্রস্তাবকে এত সহজে তোয়াক্কা করছে না। এর উত্তর লুকিয়ে আছে আধুনিক ভূরাজনীতির সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক বা ক্ষমতার পালা বদলের মধ্যে। আর ঠিক এখানে আসে আমাদের থাম্বনেইলের আসল সত্যটি। বিশ্লেষকদের মতে আজকের উত্তর কোরিয়া আর আগের মতো একা, বিচ্ছিন্ন বা অর্থনৈতিকভাবে পুরোপুরি ভঙ্গুর কোনো দেশ নয়। কিম জং উন খুব সুকৌশলে তার দেশের পেছনে দাঁড় করিয়েছেন বিশ্বের অন্যতম দুই পরাশক্তি চীন এবং রাশিয়াকে। গত 1 বছরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কিম জং উনের ঐতিহাসিক সামরিক চুক্তি এবং চীনের সাথে বাণিজ্য বৃদ্ধি উত্তর কোরিয়াকে এক অভাবনীয় আত্মবিশ্বাস এনে দিয়েছে। কিম এখন খুব ভালো করে জানেন আমেরিকার স্যাংশন বা অবরোধ তাদের আর ভাতে মারতে পারবে না, কারণ তাদের পেছনে মস্কো এবং বেইজিংয়ের বিশাল অর্থনৈতিক ও সামরিক ছায়া রয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সহায়তা দেওয়ার বিনিময়ে উত্তর কোরিয়া পাচ্ছে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি এবং জ্বালানি। অন্যদিকে চীনও আমেরিকাকে এশিয়া প্যাসিফিক অঞ্চলে চাপে রাখতে উত্তর কোরিয়াকে একটি শক্তিশালী বাফার স্টেট বা ঢাল হিসেবে ব্যবহার করছে। তাই আমেরিকা যে গাজর আর লাঠির নীতি দেখিয়ে উত্তর কোরিয়াকে বশে আনতে চাইত, পশ্চিমা সেই অস্ত্র এখন পুরোপুরি ভোঁতা হয়ে গেছে। আমেরিকার দীর্ঘদিনের লক্ষ্য হল ডিনিউক্লিয়ারালাইজেশন বা উত্তর কোরিয়াকে সম্পূর্ণ পারমাণবিক অস্ত্রমুক্ত করা। মার্কিন প্রশাসন এখনও বলছে তারা পূর্ব শর্ত ছাড়াই আলোচনায় বসতে রাজি, কিন্তু উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক অস্ত্র ছাড়তে হবে। কিন্তু কিম ইয়ো জং এর বক্তব্য এবং 10টি মিসাইলের হুঙ্কার প্রমাণ করে দিল যে আমেরিকার এই স্বপ্ন এখন শুধুই মরীচিকা। উত্তর কোরিয়া এখন নিজের শর্তে খেলছে। তারা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে ওয়াশিংটন থেকে বড় ধরনের কোনো ছাড় অথবা উত্তর কোরিয়াকে একটি স্বীকৃত পারমাণবিক রাষ্ট্র হিসেবে মেনে না নেওয়া পর্যন্ত তারা কোনোভাবেই পশ্চিমা ফাঁদে পা দেবে না। কিমের এই মাস্টার স্ট্রোক আমেরিকাকে এমন এক গোলক ধাঁধায় ফেলে দিয়েছে যে তারা না পারছে উত্তর কোরিয়ায় হামলা করতে, না পারছে তাদের পারমাণবিক কর্মসূচি থামাতে। ট্রাম্প ভেবেছিলেন তিনি দম্ভ ভরে একটি বৈঠকের কথা বলবেন আর কিম জং উন দৌড়ে আসবেন, কিন্তু পূর্ব উপকূল থেকে ধেয়ে আসা ওই 10টি মিসাইল প্রমাণ করে দিল যে পশ্চিমাদের শর্ত চাপিয়ে দেওয়ার দিন আজ চিরতরে শেষ। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। ট্রাম্পের শান্তি প্রস্তাবের জবাবে কিম জং উনের এই 10টি মিসাইল নিক্ষেপ এবং চীন রাশিয়ার সাথে তাদের এই নতুন সখ্যতাকে প্রমাণ করে না যে আমেরিকার বৈশ্বিক দাদাগিরি আজ চিরতরে শেষ হতে চলেছে? চীন ও রাশিয়ার এই জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোকের সামনে আমেরিকা কি শেষ পর্যন্ত বাধ্য হয়ে উত্তর কোরিয়াকে পারমাণবিক রাষ্ট্র হিসেবে মেনে নিতে হবে? ট্রাম্প কি পারবেন এ অপমান? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের লাইভে অনেকগুলো ভালো সংবাদ, সুসংবাদ আছে। সুসংবাদ আছে ইরানের জন্য, বাংলাদেশের জন্য, সুসংবাদ আছে তুরস্কের জন্য, সুসংবাদ আছে মুসলিম বিশ্বের জন্য। ইরান আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইরানকে মক্কা চুক্তিতে যোগদানের ব্যাপারে প্রস্তাব দিয়েছে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান। ইরানের জাতীয় সংসদের মুখপাত্র একটি সংবাদ সংস্থা আছে যার নাম খানেহ মিল্লাত। খানেহ মিল্লাতের প্রতিনিধি মাহদি রহিমি তিনি আজকে লেবাননের পত্রিকা আল মায়াদেনে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি ঘোষণা দিয়েছেন যে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছে ইরান, এবং তিনি বলেছেন ইরান নিজেরাই বহু বছর ধরে চাচ্ছিল মুসলিম বিশ্বের বা এই অঞ্চলের দেশগুলোর একটা আঞ্চলিক জোট তৈরি হোক। সেই জোটটাই তৈরি করেছে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, এবং ইরান এটাকে ইতিবাচক হিসেবে দেখছে। খেলা বদলে যাচ্ছে। প্রিয় দর্শক, আরো অনেকগুলো সংবাদ আছে। বাংলাদেশকে মক্কা চুক্তিতে যোগদানের পরামর্শ দিবে সৌদি আরব। বসে আছে সৌদি আরব তারেক রহমানের জন্য।
ইতিমধ্যে তারেক রহমানকে সৌদি সফরের দাওয়াতপত্র পাঠানো হয়েছে। এদিকে দিল্লির দাদারা ধুতি খুলে রাস্তায় নেমেছে। কিভাবে তারেক রহমানকে দিল্লিতে নেওয়া যায় মাঠে নামিয়ে দিয়েছে নবনীতা চৌধুরীদেরকে। আরো কত চৌধুরীরা নেমেছে দিল্লির পক্ষে। তারেক রহমানকে আগস্টেই যেতে হবে দিল্লি, আগস্টের 21 থেকে 26-এর মধ্যেই যেতে হবে, নতুবা নরেন্দ্র মোদীর কোনো সময় নেই, পুরো বছরেই নাকি সময় নেই। সময় কার আছে আর কার থাকবে সেটা দেখা যাবে। তারেক রহমানের জন্য সৌদি আরব যাওয়া বেশি জরুরি নাকি দিল্লি যাওয়া জরুরি? শুধুমাত্র মক্কা চুক্তিতে যোগদান নয়, সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় থাকলে বাংলাদেশ কম মূল্যে সৌদি আরব থেকে জ্বালানি পাবে, সৌদি আরব থেকে বিপুল বিনিয়োগ আসবে বাংলাদেশে। তারেক রহমানের পরবর্তী টার্গেট, পরবর্তী গন্তব্য কোথায় হওয়া উচিত? মক্কায়, রিয়াদে নাকি নয়াদিল্লি, কলকাতায়? কমেন্ট করে যাবেন। প্রিয় দর্শক, শুধু বাংলাদেশ নয়, সিরিয়া বলছে তারা মক্কা চুক্তিতে যোগদানের ব্যাপারে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। দে আর ওপেন টু জয়েন মক্কা এগ্রিমেন্ট, দে আর উইলিংলি ওয়েটিং টু জয়েন মক্কা এগ্রিমেন্ট। পাকিস্তানে সফর করে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ সাইবানি বলেছে তারা মনে করছে তাদের দেশের নিরাপত্তা রক্ষা করার জন্য মক্কা এগ্রিমেন্ট ইজ দ্য বেস্ট অপশন। মজার ব্যাপার হলো পাকিস্তানের সেনাপ্রধান জরুরি ভিত্তিতে সফর করবে ইরানে। সেখানে মক্কা চুক্তির সম্পর্কেও কথা হবে আমেরিকা ইসরায়েলের আগ্রাসন থেকে ইরানকে রক্ষা করতে নতুন ধাপের আলোচনা নিয়ে। এবং এত সব নড়াচড়ার পরে নড়েচড়ে বসেছে নেতানিয়াহু। আজকে সুর পুরো নরম করে ফেলেছে, মিউ মিউ করছে। ইসরায়েলের বার্তা সংস্থা কান বলছে ইসরায়েল তুরস্কের সাথে গোপন যোগাযোগ শুরু করে দিয়েছে। তুরস্ককে গোপনে ইসরায়েল মেসেজ দিচ্ছে দে আর নট উইলিং টু মেক টার্কি এনিমি অফ ইসরায়েল। তারা তুরস্ককে ইসরায়েলের শত্রুর কাতারে দেখতে চায় না। মামুর বেটা, এখনো তো খেলা শুরু হয় নাই, এত আগেই সুর নরম। প্রিয় দর্শক, আজকে গতকাল রাতে ইসরায়েলের পত্রিকা জেরুজালেম পোস্টে অত্যন্ত উস্কানিমূলক একটা আর্টিকেল ছাপা হয়েছে, মতামত ছাপা হয়েছে। সে আর্টিকেলে দাবি করা হয়েছে ইসরায়েল শুধু আত্মরক্ষা করবে না, ইসরায়েল প্রয়োজনে ইদলিব থেকে ইস্তাম্বুল পর্যন্ত যখন যেখানে মন চায় সেখানে হামলার অধিকার চায়। তারা এখন আর সেলফ ডিফেন্সের চিন্তা করে না, তারা এখন যে কোনো মুসলিম দেশে আক্রমণের অধিকার চায়। এবং সিরিয়ার ব্যাপারে তারা বারবার বলছে তারা রাইট টু ফ্রিডম অফ অ্যাকশন চায়। সিরিয়াতে যে কোনো জায়গায় আক্রমণের অধিকার চায়। এই অধিকার পৃথিবীর কোনো দেশ দিবে? কোন আন্তর্জাতিক সংস্থার কাছে যে বলতে পারবে যে আমরা অন্য দেশে হামলার অধিকার চাই? Opinion: The lesson Israel has learned in the West Bank, Gaza, Syria, Lebanon and Iran apply to Turkey as well. From Idlib to Istanbul, Israel will attack if necessary, not defend. তারা এখন আর আত্মরক্ষা চায় না, তারা অ্যাটাক করতে চায়। তাদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট এরদোয়ানের একটা বক্তব্য অল্প একটু শুনিয়ে দেই। কি ভাষায় এরদোয়ান তাদেরকে টার্গেট করে বক্তব্য দিয়েছিলেন। İkide bir uçaklarınla kalk, bize gösteri yap. Ya ne yapıyorsun sen? Kendine gel. Tarihten hiç ders almıyor musun? Tarihte neredeydin? Şimdi neredesin? Ondan sonra başlıyorsun ağlayıp sızlamaya. Türkiye ile dans etmeye kalkma. Olur, yolda kalırsın. প্রেসিডেন্ট এরদোয়ান বলছেন কিছু দেশ আছে তারা আকাশে কয়েকটা যুদ্ধ বিমান তুলে তুরস্ককে পাওয়ার দেখায়, মাসল দেখায়। কি করছো তুমি? কত বড় সাহস তোমার? তুমি তুরস্কের সাথে ড্যান্স করতে এসেছো? আরে তোমরা কি ইতিহাস থেকে একটু শিক্ষা নেওনি? তুর্কিরা কি করেছে ইতিহাসে, কি করতে পারে? তোমরা কোথায় ছিলে আর কোথায় আছো? 2 দিন পরে কান্না করে হাত পায়ে ধরবা না, বলবা না যে আমাদের বাঁচাও। আমাদের সাথে নাচানাচি করতে আসলে রাস্তায় পড়ে থাকবা। তুরস্ক তার মিলিটারি পাওয়ার শুধু দেখাচ্ছে। Efendim işte uluslararası camia şöyle der böyle der. Hiç beni ilgilendirmiyor. Türkiye Cumhuriyeti Devleti'nin gücünü görecekler.
প্রেসিডেন্ট এরদোয়ান বলছেন, আমাদেরকে অনেকে বলে আন্তর্জাতিক মহল কি বলবে, কে কি বলবে, বাদ দেন সব আন্তর্জাতিক মহল, তুরস্কের উপরে কোনো আঘাত আসলে তুরস্ক জমহুরিয়াতের, তুর্কি রিপাবলিকের পাওয়ার কতটুকু সেটা আমরা দেখিয়ে দিব। এইসব আন্তর্জাতিক চুক্তির আন্তর্জাতিক মহল ধার ধারার টাইম তুরস্কের থাকবে না। আমরা তুর্কিপিডিয়ার দর্শকদেরকে বারবার বলেছি, ইসরায়েলের যত হুমকি ধামকি হোক, ইসরায়েলের কলিজা থাকে তুরস্ক একবার আক্রমণ করে দেখো, তখন বুঝবে এরদোয়ান কাগজে বাঘ নাকি সত্যিকারের বাঘ। কিন্তু এক সপ্তাহ যায়নি, 2 দিন পরেই সুর নরম করেছে। ইসরায়েলি বার্তা সংস্থা কান বলছে, ইসরায়েল তুরস্কের সাথে গোপন যোগাযোগ শুরু করেছে, ব্যাক চ্যানেলে যোগাযোগ শুরু করেছে এবং তুরস্ককে শত্রুর তালিকায় দেখতে চায় না, তুরস্কের সাথে কোনো সংঘাত চায় না। ইসরায়েল মেসেজ দিচ্ছে, তুরস্ক কিন্তু তেমন কিছুই বলেনি, শুধু চুপচাপ শুনেছে। প্রিয় দর্শক, আজকে ইন্টারেস্টিং নিউজ আছে ইরান থেকে, ইন্টারেস্টিং নিউজ আছে কানাডা থেকে। প্রথমে ইরানের প্রসঙ্গে আসি। ইরান নতুন চমক দেখিয়েছে বিশ্ববাসীকে। ইরান আন্ডারগ্রাউন্ড সিটিতে, মিসাইল সিটিতে দিন রাত মিসাইল তৈরি করছে। শুধু মিসাইল নয়, বিভিন্ন ক্যাটাগরির অস্ত্র তৈরি করছে। ইরান সাংবাদিকদেরকে মাটির নিচে নিয়ে দেখিয়েছে তারা কি তৈরি করছে এবং সেই টেকনোলজি আগের চেয়ে আরো অ্যাডভান্স। চলুন আমরা ঘুরে আসি ইরানের অজ্ঞাত স্থানে মাটির নিচের মিসাইল সিটি থেকে। اینجا یکی از 10 خط تولید زیرزمینی صنایع دفاعی کشوره. جایی که بخش مهمی از آنچه روی زمین دیده میشه اینجا ساخته میشه. همزمان با روز صنعت دفاعی، رئیس ستاد کل نیروهای مسلح و سرپرست وزارت دفاع برای نخستین بار به صورت سرزده از این مجموعه بازدید کردند. کار بزرگی را دوستان عزیزمون در وزارت دفاع صورت دادن و وقتی آدم وارد اینجا میشه جز کار و تلاش و در کنار اون شوق پیشرفت چیزی نمیبینه. سرلشکر عبداللهی از سرعت عمل و کیفیت تولیدات صنایع دفاعی در 1 سال گذشته گفت. پیشرفتی که به گفته او در ابعاد مختلف شگفت‌انگیز بود. به فضل الهی با همت کارکنان و مدیران عالی وزارتخانه توانسته خیلی بهتر از گذشته تجهیزاتی تولید کنه که هم قابلیت‌های بهتری دارن و از کیفیت بالایی برخوردارن، هم به لحاظ کمیت هم بسیار بیشتر از گذشته تونستن این رو। জানি না কারা ফার্সি বুঝেন, ফার্সি বোঝা মানুষও আছে বাংলাদেশে। আমি ফার্সি ভাষা পুরোপুরি বুঝি না, তবে তুর্কি ভাষার সাথে অনেক মিল আছে। ফার্সি ভাষায় অনেকগুলো শব্দ বুঝতে পারি। ইন্টারেস্টিং বিষয় হলো, এখানে ইরান দাবি করছে যে তাদের অস্ত্রের উৎপাদন ব্যাপকভাবে বাড়ছে। তারা একটা সেকেন্ড সময় নষ্ট করছে না, তারা বিপুল পরিমাণ অস্ত্র তৈরি করছে এবং আগের চেয়ে আরো অ্যাডভান্স টেকনোলজির অস্ত্র তৈরি করছে। 24 ঘন্টা প্রোডাকশন চলছে অস্ত্রের। যদি আগামী দিন শত্রু ইরানের বিরুদ্ধে আবার কোনো অ্যাকশনে যায়, তাহলে তারা কঠিন আক্রমণের মুখোমুখি হবে। এদিকে আরেকটা গোপন সংবাদ ফাঁস হয়েছে। ইরানের হ্যাকাররা ইংল্যান্ডের একটা বিদ্যুৎ প্রকল্প পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। এতদিন ইংল্যান্ড গোপন রেখেছিল। ইরানের বিরুদ্ধে শত্রুতার কারণে ইরানের হ্যাকার গ্রুপ অ্যাক্সেস নিয়ে নিয়েছিল ইংল্যান্ডের একটি পাওয়ার প্ল্যান্টের এবং সেটাকে বন্ধ করে দিয়েছিল। যদিও সেটা একটা টেস্ট ছিল, ইরান চাইলে আরো বড় ধরনের কাজ করতে পারে, তার একটা মেসেজ। নড়েচড়ে বসেছে ব্রিটিশরা, তারা তাদের কিভাবে এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পগুলোকে রক্ষা করবে সেটা নিয়ে চিন্তা করছে। ইন্টারেস্টিং বিষয়, এখনো ঘোরের মধ্যে আছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প আবারও হরমুজ প্রণালীকে আমেরিকার ভূখণ্ড বলে দাবি করেছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের জন্য অনেক বড় যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে কানাডা। কানাডা বলেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছে। কানাডা এটাকে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখছে। 50% শুল্ক ঘোষণা হলে কানাডার $20 বিলিয়ন লস হবে। কানাডা তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, তার শিল্প কারখানা, তার ব্যবসা বাণিজ্যের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেবে না। ডোনাল্ড ট্রাম্পের মাথার নাট বল্টু
ঠিক আছে না লুজ হয়েছে আমরা জানি না। তিনি কখনো ভেনেজুয়েলাকে আমেরিকার প্রদেশ বানাতে চায়, কখনো কানাডার মতো একটা আস্ত বড় দেশকে, পৃথিবীর তৃতীয় বা চতুর্থ বৃহত্তম দেশকে, সম্ভবত তৃতীয় না দ্বিতীয় বৃহত্তম দেশ রাশিয়ার পর কানাডা, এই দেশটাকে আমেরিকার প্রদেশ বানাতে চায়। এবং এই ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র বিশ্ব অর্থনীতির না, আমেরিকার অর্থনীতির 12টা বাজাচ্ছে। আমেরিকার সারা বিশ্বে যত মিত্র ছিল তাদেরকে শত্রুর তালিকায় নিয়ে যাচ্ছে। আমেরিকার সীমান্তে সবচেয়ে কাছের যে দেশ, কানাডাকে শত্রু বানিয়ে ফেলেছে। কানাডার পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছে। কানাডা বলেছে আমরা আমেরিকার বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করব, কোনো ছাড় দেওয়া হবে না আমেরিকাকে, কোনো ছাড় নয়। এবং কানাডার শিল্পকে রক্ষা করার জন্য কানাডার সরকার $25 বিলিয়ন এক্সট্রা ইনসেন্টিভ দিবে। অর্থাৎ ইরানের কিছু করতে হবে না, আমেরিকাকে সাইজ করার দায়িত্ব কানাডায় নিচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্পের এই রং ফরেন পলিসির কারণে, রং ইকোনমিক পলিসির কারণে আজকে ন্যাটোর সদস্য দেশগুলো পর্যন্ত আমেরিকার বন্ধু তালিকায় নেই। আমেরিকার বিপদে কোনো একটা ন্যাটো দেশ আসেনি, নো ওয়ান সিঙ্গেল কান্ট্রি আসে নাই। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের মাথা যদি এখনো ঠান্ডা না হয়, ঠান্ডা করার আরো ব্যবস্থা আছে। প্রিয় দর্শক, আমরা লাইভের শেষ দিকে চলে এসেছি। আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, একজন দর্শক প্রশ্ন করেছেন, বাংলাদেশ কি মক্কা এগ্রিমেন্টে সই করার মতো ইউনিক বা যোগ্য দেশ? বাংলাদেশ কত শক্তিশালী, কত সম্ভাবনাময় একটা দেশ, এটা বাংলাদেশের অনেক মানুষ জানে না। বাংলাদেশ D8 এর সদস্য, ডেভেলপিং 8 কান্ট্রি। হোয়াট ইজ দ্য ডেভেলপিং 8? পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর একটা জোট আছে G8। এটা থেকে রাশিয়াকে বাদ দেওয়ার কারণে এটা G7 এখন। এই G8 এর পাল্টা হিসেবে তুরস্কের প্রস্তাবনায় 1997 সালে D8 করা হয়েছে, মুসলিম বিশ্বের শক্তিশালী 8টা দেশকে নিয়ে। এবং এটাও প্রথমে D7 করার প্ল্যান ছিল, কিন্তু তৎকালীন ইপসুর সেক্রেটারি জেনারেল, মুসলিম ছাত্র সংগঠনগুলোর প্রধান ইপসুর সেক্রেটারি জেনারেল এবং শিবিরের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি, কুমিল্লার 14 গ্রামের এমপি, কি নাম, সাইদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি কোনো একটা কনফারেন্সে ইস্তাম্বুল এসেছিলেন এবং তিনি জানতে পেরেছিলেন যে এইরকম একটা জোট হচ্ছে। তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশ সরকারের প্রতিনিধি নয়, কিন্তু বাংলাদেশের একজন মানুষ হিসেবে তৎকালীন ইসলামপন্থী প্রধানমন্ত্রী এরবাকান, নাজিমুদ্দিন এরবাকানকে রিকোয়েস্ট করেন যে বাংলাদেশকে আপনি এই জোটে রাখুন, এবং বাংলাদেশের কি সম্ভাবনা সেটা তিনি তুলে ধরেছিলেন এরবাকানের কাছে। এরবাকান ওনার প্রস্তাব অ্যাকসেপ্ট করেছিল। পরবর্তীতে এই জোটে বাংলাদেশকেও যোগদানের আহ্বান জানানো হয়েছিল। শেখ হাসিনা পর্যন্ত এই জোটে যোগদান করেছে এবং D8 সম্মেলনে ইস্তাম্বুলে এসেছিল শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশ মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ 8টা দেশের একটা। যদি শেখ হাসিনা D8 যোগ দিতে পারে, তাহলে তারেক রহমানের কি উচিত নয় মক্কা এগ্রিমেন্টে যোগ দেওয়া? আজকের মক্কা এগ্রিমেন্ট 3টা দেশ দেখছেন, অল্প সময়ের মধ্যে এটা বড় হয়ে যাবে। অন্তত সবগুলো আরব রাষ্ট্র এটার ছায়ায় আসতে বাধ্য, কারণ এখানে সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর, মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর পাকিস্তান রয়েছে। এখানে রয়েছে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় 2টা অর্থনীতি, সৌদি আরব এবং তুরস্ক। রয়েছে তুরস্কের লেটেস্ট টেকনোলজি, ডিফেন্স টেকনোলজি। এবং বাংলাদেশ যে কারণে ভারতের সামনে এখনো চীন থেকে J-10C আনার কনফিডেন্স পাচ্ছে না, আত্মবিশ্বাস পাচ্ছে না, একবার মক্কা এগ্রিমেন্টে যোগ দিলে বাংলাদেশের আত্মবিশ্বাসের আর অভাব হবে না। বাংলাদেশ চোখ বন্ধ করে J-10C নিতে পারবে, পাকিস্তান থেকে F-17 নিতে পারবে, দরকার লাগলে রাফায়েলও নিতে পারবে। ভারতের করার কিছু থাকবে না, কারণ বাংলাদেশের ভিতরে আক্রমণ করা মানে পাকিস্তানে আক্রমণ করা, সৌদিতে তুরস্কে আক্রমণ করা। বাংলাদেশ ইতিমধ্যেই তুরস্ক থেকে বাইরাক্তার TB2 সংগ্রহ করেছে। এই এগ্রিমেন্টে আসলে বাংলাদেশ কান ফাইটার জেটে যোগ দিয়ে যাবে, অটোমেটিক্যালি বাংলাদেশ কান ফাইটার জেট পাওয়ার ক্ষেত্রে প্রায়োরিটি পাবে। বাংলাদেশ তুরস্ক থেকে আকিঞ্জি আনতে পারবে। ওই ইন্ডিয়ান মাদ্দান্তা আমলের ফাইটার জেটের দুশ্চিন্তা চলে যাবে বাংলাদেশ থেকে। বাংলাদেশ এখন শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স চিন্তা করছে, দরকার লাগলে লং রেঞ্জের এয়ার ডিফেন্স আসবে। প্রিয় দর্শক, আপনাদের মনে করিয়ে দিতে চাই, মুঘল সম্রাট